আজকে আমরা জানবো একজন রিয়েল লাইফ বিলিয়নিয়ার অর্থাৎ তাও কায়ে নোয়ের কথা, যে খুব অল্প বয়সে পরিণত হয়েছিল একজন বিলিয়নিয়ার। 19 বছর বয়সে যে কলেজ ড্রপ আউট করে হয়ে গিয়েছিল বিলিয়নিয়ার। সাল 2004। ব্যস্ত থাকা এক ব্যাংকে আসে অল্প বয়সী টপ। এক ব্যাংক কর্মীর সামনে বসেই বলে, আমার 10 মিলিয়ন টাকা লোন লাগবে। শুনে তো আকাশ থেকে পড়ে সেই কর্মী। এই বয়সে যখন এখনো কোচিং আর ক্লাসের ফাঁকে দৌড়ঝাঁপ করার সময়, তখন সে 10 মিলিয়ন টাকা লোন দিয়ে কি করবে? টপ বলে, আমি নিজের ফ্যাক্টরি শুরু করার জন্য লোন চাইছি। ঠাট্টা করছে ভেবে সেই কর্মী বলে, দেখো বাবা, আমার এখনো অনেক কাজ বাকি। এই বলে সে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সে মনে করে যে কাজে ব্যস্ত হয়ে পড়লে হয়তো ছেলেটা চলে যাবে, কিন্তু সে এখনো তার সামনেই বসে আছে। তাই লোকটা টপকে বলে, আচ্ছা যা বলার বলো, কিন্তু এমন কিছু বলো যাতে আমার সময়টা নষ্ট না হয়। কথা শুনে টপ তার সামনে থাকা কাগজে তার ফ্যাক্টরির নাম লিখে লোকটাকে দেখে, এবং সে কিছু বলার আগেই টপ বলে, কাগজটা আপাতত ইগনোর করুন, আগে আমার কথাগুলো শুনুন। এই বলে টপ চলে যায় তার আগের গল্পে। টপ তখন স্কুল ছাত্র। স্কুলের ল্যাবরেটরিতে কম্পিউটার ক্লাস হচ্ছে, কিন্তু সে হোমওয়ার্কের বদলে ডুব দেয় গেমের জগতে। অনেকদিন ধরেই অনলাইন গেমের নিয়মিত প্লেয়ার সে, তাই গেমের অনেক রেয়ার ইকুইপমেন্টও তার কালেকশনে আছে। একদিন গেমের মাঝে অন্য এক প্লেয়ার তার কাছ থেকে কিছু ইকুইপমেন্ট কিনতে চায়, যার জন্য সেই প্লেয়ার মোটা অঙ্কের টাকা খরচ করতেও প্রস্তুত। প্রথমে বিষয়টা গোলমেলে লাগলেও টপ বিষয়টাকে সিরিয়াসলি নেয়। স্কুল শেষে বাসায় গিয়ে তার চাচার ব্যাংক অ্যাকাউন্ট সেই প্লেয়ারকে দেয়, এবং ইউরেকা, আসলেই তার চাচার ব্যাংক অ্যাকাউন্টে সেই ইকুইপমেন্ট বিক্রির টাকা চলে আসে। গেম ইকুইপমেন্ট থেকে টাকা ইনকাম, তাও আবার বেশ বড়সড় অ্যামাউন্ট। সব দেখে রীতিমতো খুশিতে আটখানা টপ, কারণ তার কাছে এমন ইকুইপমেন্ট আরও অনেক আছে। তাই সে তার প্রথম ইকুইপমেন্ট বিক্রির টাকা দিয়ে গাড়ি কেনে। গাড়ি বিক্রেতা তার টাকার উৎস জিজ্ঞাসা করলে টপ বলে, আমি একজন আর্মস ডিলার। এতগুলো টাকা ইনকামের পর স্বাভাবিকভাবেই ভিডিও গেমের উপর তার আগ্রহ আরও বেড়ে যায়, কিন্তু এদিকে ফোকাস দিতে গিয়ে আরেকদিকে গোল্লায় যাচ্ছে তার একাডেমিক ক্যারিয়ার। তাই বাসায় ফ্রিতে বাবা মা শাসানি তো আছেই, তবে পড়ালেখা করে বড় চাকরি করার গতানুগতিক জীবনটা টপকে কখনোই টানতো না। তাই সে এদিকে তেমন একটা ভ্রুক্ষেপ করতো না। এভাবেই দিন কাটতে থাকে। স্কুল শেষে কলেজ জীবনে প্রবেশ করে টপ, কিন্তু পড়ালেখার অনীহার কারণে কোনো পাবলিক ভার্সিটিতে সে চান্স পায় না। তবে এইদিকে যেন থোড়াই কেয়ার তার, বরং সে তখন মার্কেটে নতুন লঞ্চ হওয়া PS2 কপি কিনে আনে গেম খেলার জন্য। যা দেখে বাসায় এবার টপকে নিয়ে তুলকালাম কাণ্ড বেঁধে যায়। একদিকে পাবলিক কলেজে চান্স পায়নি, সাথে আবার গেমিংয়ের নেশা। তাই তার বাবা তাকে কমিউনিটি কলেজে ভর্তি হতে বলে, যেটা অনেক মানহীন কলেজ। তার মা প্রতিবাদ করলে বাবা বলে, তোমার ছেলে তো পড়ালেখার প্রতি আগ্রহই নেই, ওকে ভালো প্রাইভেটে পড়ানো মানে টাকা নষ্ট। কথাগুলো শুনে ফেলে টপ, তাই সে নিজেই কিছু একটা করার সিদ্ধান্ত নেয়। প্রথম তার গেমে থাকা আরও কিছু ইকুইপমেন্ট বিক্রি করে কলেজের ফিস আর ছোটোখাটো একটা ব্যবসা শুরু করার কথা ভাবে টপ। কিন্তু কম্পিউটার খুলতেই দেখে তার সে গেমের অ্যাকাউন্ট গেছে ব্যান হয়ে, অর্থাৎ এখান থেকে এখন ইনকাম বন্ধ। তবে এতদিনের ইকুইপমেন্ট বিক্রির কিছু টাকা হাতে থাকায় তাকে এখন একটা কাজ করতে হবে, হয় ব্যবসা শুরু করতে হবে বা কলেজে ভর্তি হতে হবে। কিন্তু বিজনেস মাইন্ডের টপ ব্যবসার রাস্তায় বেছে নেয়, আর অল্প দামে ডিভিডি প্লেয়ার কিনে বিক্রির জন্য নিয়ে আসে। তবে বিজনেসের ময়দানে নতুন টপ তার প্রথম ইনভেস্টমেন্টেই বেশ বড়সড় ধরা খায়। বিক্রির জন্য সে 1500 টাকা মূল্যে 50 বা 100টা ডিভিডি প্লেয়ার নিয়ে আসে, কিন্তু এনে দেখে সেগুলোর বেশিরভাগই নষ্ট। রেগে মেগে সে দোকানে গিয়ে রিফান্ড চায়। সেখান থেকে সব জানিয়ে দেওয়া হয় যে এটা চাইনিজ জিনিস, আর চিচিংবং প্রোডাক্টের কোনো গ্যারান্টি থাকে না। অর্থাৎ প্রথম ব্যবসাতেই লস প্রায় 1.5 লাখ টাকা। বাধ্য হয়ে টপ সেখান থেকে অপমানিত হয়ে বাসায় ফিরতে থাকে। রাস্তায় বাবার সাথে দেখা হলে বাবা তাকে কলেজের টিউশন ফি দেয়, আর বাস্তব দুনিয়াটা যে গেমের মতো সহজ না সেটা বোঝায়। টপ বাবার কাছ থেকে টাকা নেয় না, তবে কলেজে ঠিকই ভর্তি হয়। আর এই কাজের জন্য সে টাকা কিভাবে পেল? রাত বিরেতে বাসার ড্রয়ার থেকে মায়ের গলার গোল্ড অ্যামুলেট চুরি করে সেটা চোর বাজারে বিক্রি করে। বাবার কাছ থেকে টাকা না নেওয়ায় খোটাও শুনতে হলো না, আবার কলেজে ভর্তিও হয়ে গেল। একেবারে উইন উইন সিচুয়েশন। আর পড়ালেখার জন্য টপ ক্লাসে থাকতো না, বরং সে টেপ রেকর্ডার চালু করে রেখে বেরিয়ে যেত। সেই রেকর্ডার ক্লাসে স্যার ম্যাডামদের লেকচারগুলো রেকর্ড করতো, আর টপ পুরো শহর ঘুরে ঘুরে কিসের বিজনেস করা যায় এগুলো অবজার্ভ করতো। যেহেতু প্রাইভেট কলেজ, তাই অ্যাটেন্ডেন্স নিয়ে তেমন সমস্যা ছিল না। এরই মাঝে একবার সে এক প্রোডাক্ট ফেস্টিভ্যালে যায়, মানে আমাদের দেশে যেমন বাণিজ্য মেলা অনেকটা তেমন। সেখানে গিয়ে নানান প্রোডাক্টের ভিড়ে তার চোখ আটকে যায় চেস্টনাট বানানোর মেশিনে। আবার সে জানতে পারে যে এই জিনিসটা জাপান থেকে আমদানিকৃত, আর যে এটা কিনবে সেই থাইল্যান্ডে প্রথম ব্যক্তি হবে যে এই মেশিনটা কিনেছে। তাই আর কিছু না ভেবে তখনই সেই মেশিন কিনে সে বাসায় নিয়ে আসে। চাচার সাথে মিলে শুরু করে দেয় চেস্টনাটের ব্যবসা। কিন্তু সে তো চেস্টনাট ভাজতে পারে না, তাই সে অবজার্ভ করা শুরু করে যে কারা এই শহরে ভালো চেস্টনাট ভাজে। তাদের কাছ থেকে নানান ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স নেয়। তাদের কাছ থেকে সে জানতে পারে চেস্টনাটের অনেক বিষয়, যেমন চেস্টনাট ভাজার একদিন আগে পানিতে ভিজিয়ে রাখতে হয়, সেগুলো পানিতে ভেসে থাকে সেগুলো নষ্ট, আর যেগুলো ডুবে থাকে সেগুলো ভালো। এভাবেই সে আর তার চাচা মিলে দোকান তো দিয়ে দেয়, কিন্তু বিক্রি হয় না। অনেক অবজার্ভ করার পর সে বুঝতে পারে যে তার লোকেশনটাই ভুল জায়গায়। তাই সে এবার এমন জায়গায় দোকান নেয় যেখানে তার মতো আরও দোকান আছে। ঠিক পরের দিন ছিল তার কলেজের পরীক্ষা।
তাই এই কাজের জন্য সে তার চাচাকে দায়িত্ব দিয়ে যায়। হঠাৎই ব্যাগে থাকা ফোনটা বেজে ওঠে। প্রফেসর বলে এক্সাম চলাকালীন ফোন ওঠানো নিষিদ্ধ। আবার লাগাতার তাকে তার চাচা কল করেই যাচ্ছে। তাই এক্সাম রেখেই সে বাইরে বেরিয়ে যায়। ফোন রিসিভ করে সোজা চলে যায় তার স্টলে। গিয়ে দেখে তার দোকানে হুমড়ি খেয়ে পড়ছে ক্রেতা। বেশ জোরে সোরেই চলছে তার চেস্টনাটের ব্যবসা। মাথায় সারাক্ষণ বিজনেস ঘুরতে থাকা টপ তার চাচাকে বলে, চলো এবার আমরা আরও ব্রাঞ্চ খুলি। কথা মতো আরও 2-1টা ব্রাঞ্চ খুলে, কারণ একটা মানুষের পক্ষে কতই বা ইনকাম করা সম্ভব। তাই সে চায় তার মতো আরও লোককে হায়ার করে ব্যবসাকে আরও বাড়াতে। তার হিসেব শুনে চাচা বলে, এত দ্রুত বড়লোক হয়ে যাওয়া কি ঠিক? কিন্তু এই সমস্ত চক্করে ওদিকে কলেজের পড়াশোনা, অ্যাটেন্ডেন্স সব কিছু একদম লাটে উঠছে। তাই তার গার্লফ্রেন্ড লিন তাকে এইসব ছেড়ে কলেজে ফিরে আসতে বলে, কিন্তু টপ তার কথা কানে নেয় না। তবে ধীরে ধীরে বিজনেস যে মুনাফার সাথে সাথে অনেক ঝামেলাও নিয়ে আসে সেটাও সে বুঝতে পারে। তবে তারপরও সব বিপত্তি সামলে নিয়ে সে তার লক্ষ্যেই চলতে থাকে। তবে এরই মধ্যে একদিন তার মায়ের কথায় বিশাল ধাক্কা খায় টপের স্বপ্ন। কারণ শহর ছেড়ে পরিবার সমেত চায়না পাড়ি দিচ্ছেন তারা। তাই টপকেও সে পাসপোর্ট করে আসতে বলে, কিন্তু লক্ষ্যে অবিচল টপ তাদের সাথে যায় না। এয়ারপোর্টে বাবা মাকে বিদায় দিয়ে সে এই শহরেই নিজের বিজনেসম্যান হওয়ার স্বপ্ন বুকে নিয়ে থেকে যায়। কিন্তু এই পথ তো এতটা সহজ আর মসৃণ না। পরের দিন টপকে জানিয়ে দেওয়া হয় যে মার্কেট কর্তৃপক্ষ তার চেস্টনাটের সবগুলো স্টল বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে, কারণ তার চেস্টনাটের ধোঁয়ায় মার্কেটে আসা ক্রেতাদের ঝামেলা পোহাতে হচ্ছে। তাই বন্ধ হয়ে গেল তার চেস্টনাটের স্টলগুলো। আশার আলো দেখিয়ে মাঠে মারা গেল তার স্বপ্ন। দিন কাটতে লাগলো হতাশা ও বিষণ্ণতায়। বলা হয় সময় খারাপ গেলে তখন সব দিক থেকেই খারাপ হয়। একদিন দেখতে পেল তার বাসার গেটে ঝুলছে নোটিশ। দেখে বুঝতে পারলো নোটিশটা ব্যাংকের। গেট থেকে সেটা ছিঁড়ে ফেলে দিল ডাস্টবিনে। বাবুঘরের মতো ঘুরতে লাগলো রাস্তায় রাস্তায়। তবে ঠিক সেই মুহূর্তে তাকে সান্ত্বনা দেয় তার গার্লফ্রেন্ড লিন। তাকে সাথে নিয়ে লং ড্রাইভে বের হয় টপ। যেতে যেতে লিনের কাছ থেকে সে দেখে যে সে চিপস জাতীয় কিছু একটা খাচ্ছে। সেগুলো মূলত সিউইড, যা খেয়ে এবার আরও একবার মাথাচাড়া দিয়ে ওঠে তার বিজনেসের নেশা। কারণ সেই সিউইডগুলো আমদানি করতে হতো বাইরে থেকে, আর সেগুলো তৈরি করা এক বিরাট ঝামেলার কাজ, যা সবার জন্য না। টপ বুঝতে পারলো যে তার শহরে এই সিউইডের কম্পিটিশন কম। তাই এবার চেস্টনাট ছেড়ে সিউইড বানাতে লেগে গেল সে। প্ল্যান মতো প্রথমে এই চিপস সংরক্ষণ কিভাবে করতে হয় তা জানতে অথরিটির কাছে যায় সে। সেখান থেকে ধারণা নিয়ে এবার নিজের কাছে যা অবশিষ্ট ছিল সব কিছু এই ব্যয়বহুল চিপসের পেছনে ইনভেস্ট করে দেয় সে, এবং নিজ চাচাকে সে চিপস ফ্রাই করার কাজ দেয়। কিন্তু দেখা যায় তার বৃদ্ধ চাচা এই চিপসগুলো ঠিকভাবে ভাজতে পারে না, কারণ সিউইড ভাজা এত সহজ না। কেননা এর জন্য চুলার তাপমাত্রা ঠিক রাখা লাগে, আবার বেশি ভাজলেও সেগুলো তিতা হয়ে যায়, যার কারণে এত দামি চিপসগুলো নষ্ট হয়ে যেতে থাকে। একটা সময় তার চাচা এই কাজ ছেড়ে দিতে চায়। সে বলে যে আমাকে দিয়ে আর টাকা নষ্ট করো না, এতে করে তোমার টাকা নষ্ট হচ্ছে। কিন্তু নাছরবান্দা টপ কোনোভাবেই পিছু হটতে রাজি না। চাচাকে সে বলে, তুমি শুধু চেষ্টা করো, টাকার কথা ভুলে যাও। এরপরে সে পছন্দের 2টি কম্পিউটার ও গাড়িও বিক্রি করে দেয়। এই টাকা দিয়ে আরও সিউইড কিনে আনে। তবে একদিন হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালে চলে যায় তার চাচা। তাই এবার নিজে নিজেই সিউইড ভাজা শুরু করে টপ। এ সময় গল্প আবার মূল টাইমলাইনে চলে আসে। সেখানে ব্যাংক কর্মকর্তা বিশ্বাস করতে চায় না যে এই বয়সে টপ সিউইড ভেজেছিল। তখন টপ তাকে তার হাত দেখায়। তার হাতে তেল ছিটে পড়ার দাগ দেখে ব্যাংক কর্মকর্তা তার কথা বিশ্বাস করতে বাধ্য হয়। তখন টপ আবারও তার গল্প বলতে শুরু করে। চাচা অসুস্থ হওয়ার পর এখন প্রতিদিন সে নিজেই সিউইড ভাজত। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে অনেক দিন পেরিয়ে যায়। চিপসের আসল স্বাদ আনতে চেষ্টা সর্বোচ্চটুকু করতে থাকে সে। প্রতিদিনই চিপস ভাজা হলে সে তা মুখে দিয়ে টেস্ট করত। এভাবেই চলতে থাকে, অনেক দিন পেরিয়ে যায়। একদিন আবারও সে টেস্ট করে। তারপর সে একদিন আবিষ্কার করে যে এ তো চিপস না, যেন অমৃত। অর্থাৎ হাজারো কাঠখড় পুরানোর পর অবশেষে চিপসের প্রপার টেস্ট আনতে সক্ষম হয়েছে টপ। তাই সে আরও নিশ্চিত হতে তার চাচাকেও এই চিপস টেস্ট করে। সেখান থেকেও সবুজ সংকেত পেয়ে যায় টপ। তাই চাচা সুস্থ হওয়ার পরপরই আবারও স্টল লাগিয়ে চিপস বিক্রি করতে শুরু করে তারা। কিন্তু এরই মাঝে পরিবারের আসল অবস্থাও জানতে পারে সে। জানতে পারে যে ঋণে জর্জরিত হয়েই তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে, যার পরিমাণ 40 মিলিয়ন টাকা। এদিকে টপ হিসাব করে দেখে যে তাদের সেল থেকে বছরে তারা আয় করতে পারবে মাত্র 1 মিলিয়ন। অর্থাৎ এই গতিতে শুধু মা বাবার ঋণ শোধ করতেই তার লেগে যাবে 40 বছর, আর বাকি সব কিছু তো বাদই। সুতরাং টপ বুঝতে পারে যে এভাবে হবে না, প্রোডাক্টিভিটি আরও বাড়াতে হবে। যেহেতু সে মার্কেটিংয়ের স্টুডেন্ট, তাই সে তার সাবজেক্ট নিয়ে আরও ঘাটতে থাকে এবং তার ক্লাসে রেকর্ড হয়ে থাকা ক্যাসেটগুলো বারবার শুনতে থাকে এবং বিজনেস সম্পর্কিত যা কিছুই দেখে সব কিছু অবজার্ভ করে নিজের অভিজ্ঞতার ঝুলি বাড়াতে থাকে। এভাবেই সে একদিন বুঝতে পারে যে ব্যাপক হারে বিজনেস করার জন্য নেটওয়ার্কিংয়ের বিকল্প নেই। তাই সে তার শহরের সবচেয়ে বড় কোম্পানি 7-Eleven-এ নিজের পণ্য প্রমোটের জন্য যায়। তবে যেহেতু তার অভিজ্ঞতা কম, তাই প্রথম দিন সে মার্কেটিং ম্যানেজারের অ্যাপয়েন্টমেন্ট না নিয়েই সিরিয়ালে বসে থাকে। তাই প্রথম দিন সে তার সাথে দেখা করতে পারে না। এভাবে কয়েকদিন যাওয়ার পর অবশেষে কর্মকর্তার অ্যাপয়েন্টমেন্ট সে পায়। তবে এবার সে টপকে তার প্যাকেজিংয়ের কয়েকটা সমস্যার কথা ধরিয়ে দিয়ে তা ঠিক করে নিয়ে আসতে বলে।
তাই টপ সেগুলো ঠিক করে নিয়ে আবারও অফিসে যায়, কিন্তু দেখা যায় যে অনেক সময় বসে থেকেও সে কারো অ্যাপয়েন্টমেন্টই পায় না। যেহেতু একবার সে রিজেক্টেড হয়েছিল, তাই দ্বিতীয়বার সে বেশি ধৈর্য রাখতে পারে না, তাই হতাশ হয়ে সে চলে আসে এবং আসার সময় চিপসগুলো লিফটে রেখে আসে। সে ভেবেছিল মার্কেটিং ম্যানেজার তাকে ইচ্ছে করে ইগনোর করছে, কিন্তু আসলে সে ইগনোর করেনি, বরং সেদিন তার আসলেই কাজের ব্যস্ততা ছিল। এমনকি সে সময় বের করে টপের খোঁজও নেয়, কিন্তু তাকে না পেয়ে আবারও কাজে ফিরে যায়। সেই অফিস থেকে বেরিয়ে টপ যখন পুরোপুরি আশাহত হয়ে হাল ছেড়ে দিচ্ছিল, তখনই কোইন্সিডেন্টলি সেই কোম্পানির কিছু এমপ্লয়ি লিফটে থাকা যে চিপসগুলো খেতে থাকে। টপের হাতে বানানো সেই চিপসের স্বাদ মুগ্ধ করে সেখানে সবাইকে, এমনকি সেই মার্কেটিং ম্যানেজারকেও। অর্থাৎ রাস্তা থেকে এবার সরাসরি সেই কোম্পানির মিটিং রুমে চলে আসে টপ। তাকে জানিয়ে দেওয়া হয় যে প্রথম অর্ডারেই টপকে তার প্রোডাক্ট এই কোম্পানির 3000 ব্রাঞ্চে ডেলিভার করতে হবে, অর্থাৎ সর্বমোট 72,000 প্যাকেট প্রোডাক্ট। আর এর 1 মাস পর টপের ফ্যাক্টরি পরিদর্শনে তাদের একটা টিম যাবে। তারা গ্রিন সিগন্যাল দিলেই তখন পুরো দমে সব জায়গায় চিপস রপ্তানি করতে পারবে টপ। এতক্ষণ পর্যন্ত চলতে থাকা এই সমস্ত ঘটনা ব্যাংকের সেই কর্মকর্তার কাছে বলছিল সে। সব শুনে ব্যাংক কর্মকর্তা বলে, দাঁড়াও, তোমার বয়স মাত্র 19, এত কম বয়সে তো ব্যাংক এত টাকা লোন দিবে না। তোমার বুদ্ধিমত্তার প্রশংসা করতে হয়, আমি তোমার কাজকে মন থেকে সাপোর্ট করি, কিন্তু টাকার জন্য আমি দুঃখিত। অর্থাৎ নিজের ফ্যাক্টরি শুরু করার জন্যই টপ ব্যাংক থেকে লোন নিতে এসেছিল। এর জন্যই সে ব্যাংক কর্মকর্তাকে শুরু থেকে তার গল্পটাও বলে, কিন্তু কোনো কাজ হলো না। ফলে হতাশ হয়ে ব্যাংক থেকে বেরিয়ে আসে টপ। চিন্তা করে মায়ের কথা মতো চায়নাতেই সেটেল হয়ে যাবে কিনা। তবে এরই মধ্যে একদিন জুয়েলারি শপে গিয়ে টপ দেখতে পারে যে দোকানের গলায় তার মায়ের সেই অ্যামুলেটটা, যেটা সে বাসা থেকে নিয়ে বিক্রি করেছিল, এবং টপ সেটা বিক্রি করে যা টাকা পেয়েছিল প্রকৃতপক্ষে অ্যামুলেটটা আরও কয়েক গুণ দামি। তাই বুঝতে পেরে দোকানের কাছ থেকে সেটা ছিনিয়ে নিতে যায় টপ, কিন্তু পারে না। বারবার এভাবে ঠকে গিয়ে অবশেষে টপ সিদ্ধান্ত নেয় যে না, আর ঠকে যাওয়া নয়। তাই সে এবার ব্যাংকের কাছে জব্দ হয়ে থাকা তাদের পুরনো এক দোকানেই শুরু করে তার ফ্যাক্টরি। জানতে পারে ফ্যাক্টরি শুরু করার জন্য প্রাথমিক খরচ বাবদ লাগবে 1 মিলিয়ন টাকা। এত টাকা এখন কাছে না থাকায় আপাতত অর্ধেক টাকা দেয় টপ। সাথে সাথে অর্গানাইজার এটাও জানিয়ে দেয় যে সময় মতো বাকি অর্ধেক টাকা না দিতে পারলে খাটতে হবে জেল। অর্থাৎ পাহাড় সমান ঝুঁকি নিয়ে টপ কাজ শুরু করে। নিজের কাছে থাকা অবশিষ্ট সম্বলও এর পিছনে লাগিয়ে দেয়। নিজ চাচাকে বলে যে আমার মাঝে মাঝে মনে হয় আমি কিছু করার আগে খুব একটা চিন্তা ভাবনা করি না। যা শুনে তার চাচা বলে, চিন্তা ভাবনা করলে তুমি কোনোদিনই এত দূর আসতে পারতো না। তারপর থেকে শুরু হয়ে যায় টপের ফ্যাক্টরি। তার সপ্তাহখানেক পর ইন্সপেকশন টিম আসে পর্যবেক্ষণ করতে। এসে যেই সমস্ত জিনিসের ল্যাকিংস ছিল তা ধরিয়ে দিয়ে যায়, অর্থাৎ তার ফ্যাক্টরিকে আরও স্বাস্থ্যসম্মত হতে বলে। যখন রিসার্চ টিম সব তথ্য নিয়ে যাচ্ছিল, তখন তার চাচা টপকে বলে এদেরকে কিছু টাকা ঘুষ দিয়ে দাও, না হলে এরা তোমার বিল পাস করাবে না। টপ তাদেরকে টাকা দিতে গিয়েও থেমে যায়। জীবনে এত পরিশ্রমের পর শেষে এসে অবৈধ পথ বেছে নিতে তার বিবেকে বাধে। তাই সে নিজের কাজেই মন দেয় এবং দেখা যায় যে সময় মতো তার বিল ঠিকই পাস হয়ে যায়। যদি তার এই বিলটা পাস না হতো তাহলে তার সব কিছুই একরকম অনর্থক হয়ে যেত। তবে সব ঝামেলা পেরিয়ে ডেলিভারির দিন সে তার প্যাকেজিং প্রস্তুত করে, কিন্তু প্রোডাক্ট ডেলিভারির জন্য পোর্টে এসে দেখে যে সে অল্প কিছু সময়ের জন্য তার শিপমেন্ট মিস করে ফেলেছে। তাই গার্ডরা তাকে অনুমতি দেয় না। জীবনের সব পরিশ্রম শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকায় সেদিন প্রথমবারের মতো কারো সামনে হাত জোড় করে টপ। অল্প বয়সী টপের এমন অনুনয় বিনয় দেখে তার প্রোডাক্টটা শিপমেন্টে দিয়ে দেয় তারা, এবং এভাবেই হাজারো ঝড়ঝাপটা পেরিয়ে নিজের প্রথম শিপমেন্ট সফলভাবে ডেলিভার করে টপ। এবং এরপর থেকেই ঘুরতে থাকে টপের ভাগ্য। 7-Eleven কাছে তার পণ্য সে চড়া দামে বিক্রি করে। 2 বছরের মাথায় টপ তার পরিবারের সমস্ত ঋণ শোধ করে ফেলে এবং চায়না থেকে বাবা মাকে ফিরিয়ে এনে তাদের নিজ বাসাতেই আবার একসাথে থাকা শুরু করে। তবে গল্পের আসল মজাটা পাওয়া যায় এর শেষের দিকে। টপ এখন স্বনামধন্য এক বিজনেস টাইকুন, একজন সফল উদ্যোক্তা। তাই এখন তাকে না করবে সাধ্যকার। দেখা যায় নিজ ফ্যাক্টরি আরও ছড়িয়ে দেওয়ার জন্য টপ আবারও সেই ব্যাংকের লোন নিতে আসে। লোনের পরিমাণটা এবার আরও বড়, 400 মিলিয়ন। কিন্তু ব্যাংক কর্মকর্তা এবার হাসি মুখে তাকে লোন দিয়ে দেয়, এবং আর কেউ না বরং সেই কর্মীই তাকে লোন দেয় যাকে একদিন জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো খুলে বলেছিল টপ। বর্তমানে টপের কোম্পানিতে 2500 এমপ্লয়ি কাজ করে। বিশ্বের 27টা দেশে তার প্রোডাক্ট চালু আছে। সাউথ কোরিয়ায় রয়েছে তার নিজস্ব সিউইড ফার্ম, এবং তার সেলস রেভিনিউয়ের পরিমাণ ছাড়িয়েছে 1500 মিলিয়নেরও বেশি। টপের বয়স এখন 26 বছর। শুরুর মতো এখনও সে ভিডিও গেম প্রেমী। তাই তার জীবনের যাত্রা ও ভিডিও গেমের অনুপ্রেরণার মিশ্রণে টপের একটা উক্তি আছে। সেটা হলো, যা কিছু হয়ে যাক কখনো নিজের সাহস হারানো যাবে না। মনে রাখবে, তুমি হার মানার সাথে সাথেই কিন্তু গেম ওভার হয়ে যাবে। যা কিছু হয়ে যাক কখনো নিজের সাহস হারানো যাবে না। এক তরুণ উদ্যোক্তার ঘটনা ও ডজন খানেক লাইফ লেসনের এমন গল্প দিয়ে শেষ হয় দ্য বিলিয়নিয়ার। শেষ হয় এক অসামান্য জীবনগাথার বাস্তব চিত্র। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো।